আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গণহত্যার মামলায় ওবায়দুল কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপিকে চিঠি, শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ প্রক্রিয়াধীন। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 4 মে তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ। দেশের নাম বদলে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ করতে ইসলামী আন্দোলনের প্রস্তাব, ঐক্যমত্য কমিশনের সঙ্গে মত বিনিময়। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলাদেশ সহ 75 দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত, বিনিয়োগকারীদের আতঙ্ক ও জনসাধারণের অস্বীকৃতি কারণ জানালেন ট্রাম্প। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামাল, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, আকম ও মোজাম্মেল হক। এছাড়াও আছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য চিঠি দেওয়া হয়েছিল, যা প্রক্রিয়াধীন আছে। সাংবাদিকদের সাথে প্রসিকিউটরদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তাদের দায় দায়িত্ব আছে, ওনাদের বিষয়টা ওনারাই ভালো বুঝেন, ওনারাই এটার জবাব দেবেন। এটা আমার জবাব দেওয়ার কোনো সুযোগও নেই এবং এটাকে আমি এখানে শুনতেও প্রস্তুত না। আমরা আমাদের কাজের মধ্যে কনফাইন্ড, আমরা আমাদের আইন অনুযায়ী আমাদের যা করার কথা সেটাই। রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম জানিয়েছেন, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য 4 মে দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ এবং পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট জালিয়াতির ঘটনায় 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালির আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টন থেকে বিকেলে শুরু হবে র্যালি। এতে অংশ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে, তিনি নয়াপল্টনেই আছেন। রাহুল, বিএনপির বিক্ষোভ র্যালি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আসলে ফিলিস্তিনি ইসরায়েলি যে হামলা, এই গণহত্যার প্রতিবাদে আমরা দেখেছি যে সারা বিশ্বই কিন্তু প্রতিবাদ মুখর এবং বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশে কিন্তু এই
গণহত্যার প্রতিবাদ হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যেমন কর্মসূচি পালন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু নানা কর্মসূচি পালন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দল এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে এই ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে, এবং আজকে কিন্তু একদম বিএনপি কেন্দ্রীয়ভাবে তাদের এই ইসরায়েলের এই হামলার প্রতিবাদ ও সংহতি র্যালি করছে, যেটি রাজধানীতে শুরু হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিকেল 4টা এই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল 4টায় এই র্যালি শুরু হয়ে টাকরাইল হয়ে বাংলা মোটর হয়ে মগবাজারে শেষ হবে। তবে এই র্যালিটি শুরুর আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ হবে এখানে, সেখানে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। তারা নিশ্চয়ই এই ঘটনায়, ফিলিস্তিনে হামলার ঘটনায় দলের অবস্থান জানাবেন, প্রতিবাদ জানাবেন। তবে একই সঙ্গে একটি বিষয় আলোচনায় এসেছে যে 16 এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাবেন এবং সেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য তারা তাগিদ দিবেন। এই বিষয় নিয়েও নিশ্চয়ই সিনিয়র নেতারা কথা বলবেন। তবে আমরা দেখেছি যে এরই মধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তারা র্যালির প্রস্তুতি নিচ্ছেন। বিকেল 4টায় শুরু হবে র্যালি, তার আগে এখানে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাহুল আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার সেজাইয়া এলাকায় আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ আরো অন্তত 38 জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতের মধ্যে 8 নারী ও 8 শিশু বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনায় 100-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ 34 জন। 18ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধের প্রতিবাদ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও কর্মকর্তা সহ 970 জনকে বহিষ্কারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের নাম পরিবর্তন সহ 4টি মৌলিক প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রস্তাবিত নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে তুলে দিতে গেলে কমিশনের সহ সভাপতি জানান, আগামী 15ই মের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ করা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে ধারাবাহিকভাবে প্রস্তাবনা তুলে ধরছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সংস্কার প্রস্তাব জমা দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। মতবিনিময়ে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনাটা শেষ করতে চাই। আমাদের মেয়াদ জুলাই 15 তারিখ পর্যন্ত আমরা প্রাথমিক যে আলোচনা সেই আলোচনাটা সমাপ্ত করবো। সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে 145টির সাথে একমত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দখলবাজি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কোনোদিন করতে পারবে না যদি শরিয়া আইন বাস্তবায়নের দেশে না হয়। তারপরে চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা সকল নির্বাচনটা পিয়ার পদ্ধতি চাই। বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। সংস্কার প্রস্তাবের 26টিতে দ্বিমত পোষণ করে 41টি নতুন ও 4টি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রথম দিন অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড়ে বেশিরভাগ কেন্দ্রের সামনে যানজট সৃষ্টি হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সকাল 10টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সময়ের চেয়ে 2 থেকে আড়াই ঘন্টা আগেই অনেক কেন্দ্রের সামনেই ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। একজন পরীক্ষার্থীর সঙ্গে অভিভাবক হিসেবে বাবা মা, ছোট ভাই বোন যেমন এসেছেন, তেমনি এলাকার স্বজনরাও এসেছেন পরীক্ষার্থীকে দেখতে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা
19,28,970 জন, যা গতবারের চেয়ে প্রায় 1 লাখ কম। সারা দেশে পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট 3,715টি। ব্যাপক যানজট থাকায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন কিছুটা সময় পরে। নগরীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস হওয়ার সব ছিদ্র বন্ধ করা হয়েছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সারা দেশের 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে 2 মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের 75টিরও বেশি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় বাংলাদেশও আছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আতঙ্ক, বন্ড বাজারের পতন ও রিপাবলিকানদের কঠোর সমালোচনা ও জনসাধারণের অস্বীকৃতি শুল্ক আরোপ স্থগিতের মূল কারণ বলেছেন ট্রাম্প। তবে চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন তিনি। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চীন বাদে বাংলাদেশ সহ অন্য সব দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। বাণিজ্যে কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছে দেশগুলো। পরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যেসব দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি তারা পুরস্কৃত হবে। 10% পাল্টা শুল্কের আওতায় থাকবে মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের জবাবে চীন মার্কিন পণ্যের ওপর 84% শুল্ক আরোপ করায় চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 125% করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে গত সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিবাচক সাড়া দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই পদক্ষেপের কারণে বাণিজ্য এজেন্ডার সমর্থনে মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ কাজ অব্যাহত রাখবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শোভাযাত্রা, কনসার্ট, সাধুসঙ্গ, ধামাইল নাচ, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারের নববর্ষ। চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ও পার্বত্য চট্টগ্রামে হবে বিজু সহ নানা আয়োজন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলে জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলন। এবারে নববর্ষের শোভাযাত্রায় আগের সববারের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। বাংলাদেশে একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা
15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে, মৃগ আশীর্বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিজু সহ নানা ধরনের উৎসব হবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছে। এবারের শোভাযাত্রায় রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে কঠোর অবস্থানে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে রাজধানীর লালমাটিয়ায় জোর প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয়েছে। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা নতুন বছর বরণে প্রতি বছর চ্যানেল আই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে। এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। আর এই আয়োজনকে পরিপূর্ণভাবে পরিবেশন করতে প্রস্তুত শিল্পীরা। প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয় রাজধানীর লালমাটিয়ায়। আমাদের বাংলাদেশের প্রথিতযশা শিল্পী যারা, তারাও আমাদের একক সঙ্গীত পরিবেশন করবেন। আর এবার যেটি উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে ভিন্ন জাতি গোষ্ঠী আমাদের সাথে এবার পারফর্ম করছে। তারা হচ্ছে রাঙামাটি থেকে আসছেন আমাদের সাথে। আমরা মনে করছি এবারের আয়োজনটি আমাদের আরো অনেক আকর্ষণীয় কিছু আমরা করতে যাচ্ছি। জনসমাগমের কথা চিন্তা করে ওখানে করছে। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতি গোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যে সাজে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে ওঠে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শ্যামল। বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখির ডাকেও মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। তবে বসন্তের রূপ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। বাংলার প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আফরোজাহাসির রিপোর্ট। বসন্তের রূপময় নিঃসর্গে বাংলার প্রকৃতি যেন সহসা জেগে ওঠে। মাতাল হাওয়া আর পলাশ, শিমুল, মান্দার ও কৃষ্ণচূড়ার রক্তিম পরশে রঙিন হয়ে ওঠে গ্রাম, শহর, মাঠ প্রান্তর। নবপত্র পল্লবে শোভিত হয়ে ওঠে বনরাজি, ফুলের বাগান। মাধবী, চাঁপা, নাগেশ্বর, হিমঝুরি, অশোক, রক্তকাঞ্চন, মহুয়া, সোনালু, নীলমণিলতা, ভাটফুল ও অপরাজিতার নীল রঙের আবিরে মোহনীয় হয়ে ওঠে বাংলার প্রাণ প্রকৃতি। বাতাসে ভেসে বেড়ানো আমের মুকুল আর চাঁপা ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে মানুষের হৃদয়। ফুলে ফুলে উড়ে বেড়ায় বর্ণিল প্রজাপতি, মৌমাছি, ভ্রমর। কোকিলের কুহুতানে মুখরিত গ্রাম, মাঠ, প্রান্তর পেরিয়ে শহরের পথঘাট। নির্জন দুপুরে আপন সুরে গান ধরে পাপিয়া। গাছে গাছে ভিড় করে বুলবুলি, বসন্ত বৌরি, মৌটুসি, ফুলঝুরি, হরবোলা, শালিক, ময়না, সাহেলি, টিয়া কিংবা সুইচোড়া সহ নানা প্রজাতির পাখি। বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক ফুল ও উদ্ভিদ। এতে খাদ্য ও আবাসস্থল সংকটে পড়ছে পাখিসহ কীটপতঙ্গ। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন ও বংশবিস্তার। পরিবেশবিদরা বলছেন, বসন্তের ফুল ও পাখি সংরক্ষণে সচেতনতা জরুরি। বৈচিত্র্যময় এসব ফুল, পাখি প্রকৃতিতে টিকে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে,
অন্যদিকে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ টিকে থাকবে সারা বছর জুড়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বসন্তের ফুল ও পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড। আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত সভাসহ সব ধরনের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কার্ডের সংযোজন করা হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় বক্তারা জানান, এই কার্ডের সদস্যরা 20,000 টাকার মূল্যের ওয়েলকাম গিফট ভাউচার পাবেন। এছাড়াও পাবেন বিশ্বের প্রায় 2000 বিমানবন্দরের লাউঞ্জে একাধিকবার প্রবেশাধিকারের সুবিধা। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনার হাওড়াঞ্চলে পতিত জমিতে শুরু হয়েছে মিষ্টি কুমড়া সহ নানা জাতের রবি ফসলের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। শুধু মিষ্টি কুমড়া উৎপাদনে হয়েছে হেক্টর প্রতি 35 মেট্রিক টন। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। যুগের পর যুগ ধরে পতিত ছিল হাওরের হাজার হাজার হেক্টর সরকারি জমি। বর্ষায় এসব জমির ওপর থাকত থই থই পানি, আর শুকনো মৌসুমে তা পরিণত হতো গোচরণ ভূমিতে। কিন্তু 2 বছর ধরে ঘটেছে ব্যতিক্রম চিত্র। আবাদের আওতায় আনা হয়েছে সেসব পতিত জমি। মিষ্টি কুমড়ার পাশাপাশি সেখানে আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এতে কর্মসংস্থান হয়েছে শতাধিক বেকার যুবকের। সাহায্যে আমরা মিষ্টি কুমড়া করছি, 25 একর জমি করছি। ফলন বাম্পার হয়েছে, 4 লাখ টাকা বিক্রি করছি, আর 4 লাখ 5 লাখ টাকা বিক্রি বেচার আশা আছে। এসব জমিতে চাষাবাদ করে লাভের সম্ভাবনা দেখছে চাষিরা। 25 কাঠা জমিতে আমি লাউ চাষ করছি, করাতে কাঁচা প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতন আমার সেল হয়েছে। ক্ষেতের মধ্যে আমার প্রচুর লাভ আছে। মিষ্টি কুমড়ার পাশাপাশি আরো বহু চাষি আবাদ করছেন গম, ক্ষীরা, ভুট্টা, সূর্যমুখী সহ অন্যান্য ফসল। খরচ হয়েছে প্রায় 10-11 লক্ষ টাকার মতো গেছে। আমি খেত করছি 250 কাঠা, প্রতি কাঠায় 300-250 করে লাভ হয়। আগে আমরা খুব অভাব ছিল, এখন আমরা অভাব অত্যন্ত কম। প্রতি জমিতে এখন সোনা ভোট দিচ্ছে, সোনা মানে সোনার চেয়ে ডবল হয়ে গেছে। সার, বীজ, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি নিয়মিত তদারকি করছে স্থানীয় কৃষি বিভাগ। সকল জমিগুলি অনাবাদি থাকতো, এই সকল জমিতে এখন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাকসবজি, মিষ্টি কুমড়াটা আমাদের নেত্রকোনা জেলায় অনেক বেশি পরিমাণে আবাদ হয়। আমরা এখানে কৃষকরা যাতে বিষমুক্ত করে তাদের সবজিটা উৎপাদন করতে পারেন, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। হাওরের পতিত জমি আবাদের আওতায় আনায় একদিকে কমেছে বেকারত্ব, অন্যদিকে বাড়ছে ফসলের চাষাবাদ। পতিত জমিতে চাষাবাদের সরকারি প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা চান স্থানীয় কৃষকরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শরীয়তপুর জেলা শহরে উল্লেখযোগ্য হারে বেড়েছে ব্যাটারি চালিত অটো বাইকের সংখ্যা। চালকদের লাইসেন্স কিংবা প্রশিক্ষণ না থাকায় অনিয়ন্ত্রিত ড্রাইভিং এ বেড়েছে যানজট ও দুর্ঘটনা। এছাড়া মাত্রাতিরিক্ত শব্দ দূষণে হুমকিতে জনস্বাস্থ্য। পরিস্থিতির উত্তরণে অটো বাইক নিয়ন্ত্রণ নীতিমালার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। সহজ যোগাযোগের অন্যতম বাহন ব্যাটারি চালিত অটো বাইক। তবে সঠিক ব্যবস্থাপনা ও নীতিমালা না থাকায় নষ্ট হচ্ছে সড়কের স্বাভাবিক শৃঙ্খলা। নিয়ম নীতির তোয়াক্কা করে না, যার কারণে আমাদের শহরে দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শব্দ দূষণ, হর্নের কারণে আমরা একে অপরের সাথে যে কথাটা বলবো সেই কথাটাও বলতে পারছি না, তাই আমরা এর নিয়ন্ত্রণ চাচ্ছি। নিয়ম অনুযায়ী রিসাইকেল না করায় অটোবাইকের মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির অ্যাসিড ও সীসা পরিবেশের জন্য হুমকির কারণ। পিভিসি যে প্লাস্টিক ব্যবহৃত হয় সেগুলো যদি পরিকল্পিত, পরিবেশ বান্ধব এবং আধুনিক পদ্ধতিতে বিনষ্ট না করা যায় তাহলে সেটি কৃষি এবং প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলবে। সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে অটোবাইক নিয়ন্ত্রণ নীতিমালা জরুরি। এই ব্যাটারি চালিত যানবাহনের চলাচলে যাতে সীমিত করার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং একই সাথে রাস্তার শৃঙ্খলা সঠিকভাবে আনয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের সহনশক্তি কমে যাবে এবং মানুষ মানসিকভাবে অসুস্থ পড়বে, বিশেষ করে
বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলারা আক্রান্ত হয়। সুতরাং আমাদের উচিত এই ইজি বাইককে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, এখন সময় এসেছে অটোবাইক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের, বলছেন সকলেই। শরীয়তপুরের রাজগঞ্জ মোড় এলাকা থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণহত্যা মামলায় ওবায়দুল সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপিকে চিঠি, শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ প্রক্রিয়াধীন। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 4 মে তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ। দেশের নাম বদলে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ করতে ইসলামী আন্দোলনের প্রস্তাব, ঐক্যমত্য কমিশনের সঙ্গে মত বিনিময়। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলাদেশ সহ 75 দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত, বিনিয়োগকারীদের আতঙ্ক ও জনসাধারণের অস্বীকৃতির কারণ জানালেন ট্রাম্প। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।